ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক। আজকের ভিডিওতে আমরা ৪৫তম বিসিএস এর ইংলিশ গ্রামার এর প্রশ্নোত্তরগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন ১, শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস। হিজ। শি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস। ইনসিস্ট অন এরপর সর্বদা পসেসিভ ফর্ম ব্যবহৃত হয়, তাই এখানে ইনসিস্ট অন এর পর হি এর পসেসিভ ফর্ম হিজ ব্যবহৃত হয়েছে। সুতরাং সঠিক উত্তর হবে শি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস। প্রশ্ন ২, দ্য ফ্রেজ একিলিস হিল মিন্স ড্যাশ এ উইক পয়েন্ট। দ্য ফ্রেজ একিলিস হিল মিন্স এ উইক পয়েন্ট। একিলিস হিল একটি ইডিয়ম এবং ফ্রেজ, এর অর্থ হলো উইক পয়েন্ট। প্রশ্ন ৩, হি ডাজ নট অ্যাডহেয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল। 2, হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল। অ্যাডহেয়ারের পর টু ব্যবহৃত হয়, সুতরাং সঠিক উত্তর হবে হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল। অ্যাডহেয়ার টু এর বাংলা অর্থ হলো লেগে থাকা বা অটল থাকা। প্রশ্ন ৪, আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। হু হ্যাজ ব্রোকেন দিস জাগ। এর সঠিক উত্তর হবে বাই হোম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন। এখন আমরা দেখব কিভাবে এটি সেন্টেন্সটি হয়েছে। আমরা জানি হো যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম হলো প্রথমেই বাই হোম বসে, আর বাই হোমের পরে অক্সিলারি ভার্ব বসাইতে হয়, এরপর সাবজেক্ট এবং এরপর ভার্বের ৩ নম্বর রূপ অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সবশেষে কোশ্চেন মার্ক দিতে হয়। সে অনুযায়ী সঠিক উত্তরটি হবে বাই হোম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন। প্রশ্ন ৫, মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ ড্যাশ। সঠিক উত্তর হলো 1000 ইয়ার। মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ 1000 ইয়ার। বাংলায় 1000 বছরকে সহস্রাব্দ বলা হয় এবং ইংলিশে বলা হয় মিলেনিয়াম। এখানে জেনে রাখা ভালো যে মিলেনিয়াম হলো এ পিরিয়ড অফ 1000 ইয়ার, অর্থাৎ মিলেনিয়াম বা সহস্রাব্দ হলো 1000 বছরের একটা সময়কাল। সেঞ্চুরি বা শতাব্দী হলো এ পিরিয়ড অফ 100 ইয়ার্স বা 100 বছরের একটা সময়কাল। ডিকেড বা দশক হলো এ পিরিয়ড অফ 10 ইয়ার্স বা 10 বছরের একটা সময়কাল। প্রশ্ন ৬, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখন এটি সঠিক সেন্টেন্স হওয়ার পেছনে কারণ হলো আমরা জানি যে আর্টিকেলের ক্ষেত্রে ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু জাতির পূর্বে আর্টিকেল হিসেবে দি বসে। তাহলে আমরা সেন্টেন্সটির দিকে খেয়াল করলে দেখব প্রথম যে ইংলিশ শব্দটি আছে সেটি দ্বারা ভাষা বোঝানো হয়েছে, তাই সেই ইংলিশের আগে দি বসেনি, এবং শেষের যে ইংলিশ শব্দটি আছে সেটার মাধ্যমে ইংরেজদেরকে বোঝানো হয়েছে, যেটা একটা জাতি, আর জাতির পূর্বে দি বসে, তাই শেষের ইংলিশের আগে দি বসেছে। সুতরাং সঠিক উত্তর হবে শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। প্রশ্ন ৭, হোয়েন ওয়ান মেক্স এ প্রমিস ওয়ান মাস্ট নট গো ড্যাশ অন ইট। সঠিক উত্তর হলো ব্যাক। হোয়েন ওয়ান মেক্স এ প্রমিস ওয়ান মাস্ট নট গো ব্যাক অন ইট। এখানে গো ব্যাক অন একটি গ্রুপ ভার্ব, এর অর্থ হলো প্রত্যাহার করা। আমরা যদি প্রশ্নের সেন্টেন্সটির বাংলা করি তাহলে পাবো যে কেউ যদি একটি প্রতিজ্ঞা করে তাহলে সে প্রতিজ্ঞাটি প্রত্যাহার করা উচিত না, তো এই ক্ষেত্রে প্রত্যাহার করার অর্থে গো ব্যাক অন হবে, সুতরাং শূন্যস্থানে ব্যাক হবে। তাহলে সঠিক উত্তরটি হবে হোয়েন ওয়ান মেক্স এ প্রমিস ওয়ান মাস্ট নট গো ব্যাক অন ইট। প্রশ্ন ৮, আই কান্ট পুট আপ উইথ হিম এনিমোর। হেয়ার পুট আপ উইথ মিন্স হোয়াট? টু টলারেট। পুট আপ উইথ মিন্স টলারেট অর এন্ডিউর সামথিং। বাংলায় বলতে গেলে পুট আপ উইথ দ্বারা কোনো কিছু সহ্য করাকে বোঝায়। এখানে আমরা যদি প্রশ্নের সেন্টেন্সটিতে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আই কান্ট পুট আপ উইথ হিম এনিমোর, এই সেন্টেন্সটি এর বাংলা অর্থ হলো যে সে আর ওই লোকটিকে সহ্য করতে পারছে না। সুতরাং বলাই যায় যে এখানে পুট আপ উইথ সহ্য করা বা টু টলারেট অর্থে ব্যবহৃত হয়েছে। প্রশ্ন ৯, দ্য সিনোনিমস অফ অল্টিটিউড ইজ ড্যাশ। হাইট। দ্য সিনোনিমস অফ অল্টিটিউড ইজ হাইট। অল্টিটিউড এবং হাইট উভয়েরই বাংলা অর্থ হলো উচ্চতা। প্রশ্ন ১০, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড। উত্তর হবে হ্যাড। কুড হ্যাভ সর্বদাই ব্যবহৃত হয় ইফ যুগ সাবজেক্ট যুগ হ্যাড যুগ পাস্ট পার্টিসিপল এই ফর্মে। এখানে ইফ ফ্রেজ দ্বারা হতে পারত এমন ঘটনা বোঝায়, সুতরাং এই স্ট্রাকচার ফলো করলে
দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর ফারসাইটেড এভাবে হবে। প্রশ্ন 11, হোয়াট মে বি কনসিডার্ড কর্টিয়াস ইন ওয়ান কালচার মে বি অ্যারোগ্যান্ট ইন অ্যানাদার। হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যারোগ্যান্ট মিনস হোয়াট? রুট। হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যারোগ্যান্ট মিনস রুট। অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী বা উদ্ধত, আর এর সিনোনিম হলো রুট। প্রশ্ন 12, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। শাট আপ। এখানে শাট আপ হলো একটি ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ, নির্দেশনা, নিষেধ কিংবা উপদেশ প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখানে নিষেধ অর্থে শাট আপ বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স। প্রশ্ন 13, দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 40 মাইলস অ্যান আওয়ার। উত্তর হবে অ্যাট। স্পিড বলতে রানের পর অ্যাট ব্যবহৃত হয়, সুতরাং সঠিক উত্তর হবে দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 40 মাইলস অ্যান আওয়ার। প্রশ্ন 14, ব্ল্যাক ডেথ ইজ দ্য নেম অফ এ ড্যাশ প্ল্যাগ প্যান্ডেমিক। ব্ল্যাক ডেথ ইজ দ্য নেম অফ এ প্লাগ প্যান্ডেমিক, অর্থাৎ ব্ল্যাক ডেথ হলো মূলত একটি প্লাগ মহামারীর নাম। ব্ল্যাক ডেথ বলতে মূলত 1346 থেকে 1351 সালে সংঘটিত একটি বুবনিক প্লাগকে বোঝানো হয়। এই মহামৃত্যুর পর্বে ইউরোপে প্রায় 20 কোটি মানুষ মারা যায়। প্রশ্ন 15, চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। এখানে ড্যাশের সাথে ব্র্যাকেটে ছিল টু লাই, অর্থাৎ লাইয়ের কোন ভার্বের ফর্ম, লাই একটি ভার্ব এবং এর কোন ফর্ম বসবে। উত্তর হচ্ছে লে, অর্থাৎ লাইয়ের পাস্ট ফর্ম লে বসবে। লাই অর্থ শুয়ে থাকা, এর পাস্ট ফর্ম লে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম লেট। বাক্যের শেষে ইয়েস্টারডে আছে, আর আমরা জানি যেসব বাক্যের শেষে ইয়েস্টারডে থাকে সেসব বাক্যের ভার্ব পাস্ট ফর্মে হয়, সুতরাং এখানে লাইয়ের পাস্ট ফর্ম লে হবে। তাহলে সঠিক উত্তর হবে দ্য বয় লে অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। প্রশ্ন 16, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দিস ইজ এ ড্যাশ কম্পাউন্ড সেন্টেন্স। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দিস ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে যাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত লেস্ট, অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, দেয়ারফোর, আদারওয়াইজ, এলস, বোথ অ্যান্ড, এইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন 2টি প্রিন্সিপাল ক্লজ যুক্ত করে। প্রশ্ন 17, নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। উত্তর হবে ডিনাই। ডিনাই অর্থ অস্বীকার করা, অর্থ অনুসারে এখানে ডিনাই হয়। আমরা যদি সেন্টেন্সটি অর্থতে যাই, নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার, যে কেউ অস্বীকার করতে পারবে না সে চালাক, সুতরাং এখানে শূন্যস্থানে ডিনাই হবে। প্রশ্ন 18, অ্যান্টোনিম অফ এডিউ ইজ হোয়াট। হ্যালো। অ্যান্টোনিম ফর এডিউ ইজ হ্যালো। এডিউ অর্থ বিদায়, এর সিনোনিমগুলো হলো গুড বাই, ফেয়ারওয়েল এবং ভ্যালিডিকশন, সুতরাং এডিউ এর অ্যান্টোনিম হবে হ্যালো। প্রশ্ন 19, শি প্লেড অন দ্য ফ্লুট, প্যাসিভ ফর্ম ইজ ড্যাশ। শি প্লেড অন দ্য ফ্লুট এর প্যাসিভ ফর্ম হবে দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং অবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং তারপর বাই বসে। তো সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি সেন্টেন্সটিতে খেয়াল করি, শি প্লেড অন দ্য ফ্লুট, এখানে দ্য ফ্লুট হচ্ছে অবজেক্ট, যেটি সাবজেক্ট হয়ে হবে দ্য ফ্লুট, তারপর হচ্ছে টেন্স এবং অবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, দ্য ফ্লুট ওয়াজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেহেতু এখানে মূল ভার্বটি অলরেডি পাস্ট পার্টিসিপল আছে, সুতরাং এখানে সরাসরি প্লেড অন বসবে, তারপর বাই, এরপর হার বসবে, সুতরাং সঠিক উত্তর হবে দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার। প্রশ্ন 20, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। নিউমোনিয়া। এখানে কতগুলো শব্দের কারেক্ট স্পেলিং দেওয়া আছে, ভালো করে শব্দগুলো খেয়াল করে এর কারেক্ট স্পেলিংগুলো দেখে রাখবেন। অকেশন, হরোস্কোপ এবং এম্বারেসেরও কারেক্ট স্পেলিং দেওয়া আছে। প্রশ্ন 21, মেটেরোলজি ইজ রিলেটেড টু হোয়াট। ওয়েদার ফরকাস্টিং। মেটেরোলজি ইজ রিলেটেড টু ওয়েদার ফরকাস্টিং। স্টাডি অফ ওয়েদার ফরকাস্টিং ইজ মেটেরোলজি, অর্থাৎ আবহাওয়া নিয়ে যে আলোচনা করা হয় বা স্টাডি করা হয় তাকে মেটেরোলজি বলে। প্রশ্ন 22, পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক।
হি রিচড দ্য ড্যাশ অফ হিজ লিটারেরি কেরিয়ার। উত্তর হবে অ্যাকমি। হি রিচ দ্য অ্যাকমি অফ হিজ লিটারেরি কেরিয়ার। অ্যাকমি অর্থ শীর্ষ, চূড়া, কোনো অবস্থানের শীর্ষ বা সর্বোচ্চ অবস্থা বোঝায়। অ্যাবডিকেটেড অর্থ পদ বা সিংহাসন ত্যাগ করা। অ্যাডমনিশ অর্থ তিরস্কার করা বা বকা দেয়া। এখানে কেরিয়ারের শীর্ষে আছে বোঝাতে অ্যাকমি হবে, সুতরাং আনসার হবে হি রিচড দ্য অ্যাকমি অফ হিজ লিটারেরি কেরিয়ার। প্রশ্ন 23, A number of singers in a church is called what? Choir. A number of singers in a church is called choir. A group of singers who perform together is called a choir or chorus. প্রশ্ন 24, He divided the money dash the two children between. দুইজনের মধ্যে ভাগ করা বোঝাতে বিটুইন ব্যবহৃত হয় এবং দুইয়ের অধিক লোকের মধ্যে ভাগ করা বোঝাতে অ্যামাং ব্যবহৃত হয়। যেহেতু এখানে দুইজন চিলড্রেন, টু চিলড্রেন বলা হয়েছে, সুতরাং দুইজনের মধ্যে বোঝাতে এখানে বিটুইন ব্যবহৃত হবে। তাহলে সঠিক উত্তর হবে হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। প্রশ্ন 25, অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার টু। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার। এখানে প্রশ্ন আসতে পারে কম্পেয়ার টু হবে নাকি কম্পেয়ার উইথ হবে। কম্পেয়ার টু তখনই ব্যবহৃত হবে যখন তুলনা করা হবে অসম বস্তুর মধ্যে, আর যখন সমবস্তু বা একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা হবে তখন কম্পেয়ার উইথ বসবে। যেমন নজরুল ক্যান বি কম্পেয়ার্ড উইথ শেলি। এখানে নজরুলকে শেলির সাথে মানে সমবস্তুর মধ্যে তুলনা করা হয়েছে, তাই কম্পেয়ার উইথ হবে। আর প্রশ্নের মধ্যে অ্যাঙ্গারকে আগুনের সাথে তুলনা করা হয়েছে, ফায়ারের সাথে তুলনা করা হয়েছে। এখানে অ্যাঙ্গার আর ফায়ার বিপরীতধর্মী দুইটা বস্তু বা অসম বস্তু, তাই এখানে কম্পেয়ার টু হবে। সুতরাং সঠিক উত্তর হবে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার। প্রশ্ন 26, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটি হলো হি ডিসকাসড দ্য ম্যাটার। এখানে ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ডিসকাস ভার্ব এর সাথে কখনোই প্রিপোজিশন হিসেবে অ্যাবাউট বা অন বসে না, সরাসরি ডিসকাসের পর অবজেক্ট বসবে। যেহেতু এখানে সেন্টেন্সটিতে সরাসরি ডিসকাসের পরে দ্য ম্যাটার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে হি ডিসকাসড দ্য ম্যাটার। আমাদের ইংলিশ গ্রামার সিরিজের এই সিরিজটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সিরিজের সবগুলো ভিডিও ভালো করে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।